মজার জিনিস দেখাই শুরুতেই দেখেন কারা মিছিল কইরা হিন্দু সেজা জয় বাংলা স্লোগান দেয়। দেখেছেন স্লোগান দিয়ে আবার বুঝে ভুল হয়ে গেছে, তাই নিচে মুখ লুকায়। আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করি। আপনারা মন্ত্রী হবেন, সরকার বানাবেন, আমরা যেই জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠিঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টাঘষ্টি করতাম। আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন, এমন মাহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না। এই বান্দা মানুষের পক্ষে থাকবে, এই বান্দা ক্ষমতার স্টুডেন্ট। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন। 1975-এর 15 আগস্টের নায়কদের ওন করেন নাই, তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন, ছায়া ছায়া দেখছেন। দীর্ঘদিনের জোট সঙ্গী ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন। 2013-র 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল। কোনোদিন সরি বলছেন? আমাদের পিঠে ছুরি মারবেন, এটা নতুন কি? হ্যাঁ, আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না। আমরা জনতার কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায়। জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে। যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয়, তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই ভালোবাসে। আপনাদের তো আমাদের দরকার নাই। আমরা তো ক্যানন ফোডার জানেন তো, খরচাযোগ্য। মানে জানেন ক্যানন ফোডার এই শব্দটার মানে? এটা একটা সামরিক পরিভাষা। এটা খুব অল্প ট্রেনিং পাওয়া সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয়। মানে কামানের খাদ্য আর কি। এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি, কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ। তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়। মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে। এবং আধুনিক সময়ে ক্যানন ফোডার শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হয়, যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচাযোগ্য মনে করা হয়। কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়। তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে, গরিব মানুষদের লাগে, গরিব মানুষের পোলাদের লাগে। তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা, ওরা ক্যানন ফোডার। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আপনাদের প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, মোদির ভারত আছে, বাইডেনের আমেরিকা আছে। আমরা কোন হরিদাস পাল? আমরা সেই প্রথম সারির সৈনিক। আমরা নির্বাসনে থাকব, আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব। রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ্জা হইল না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে? নবাব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন। এর প্রেসিডেন্টকে জানেন? সেই দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদ। এডিটর সাহেব দেখান না তার ভিডিও। প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, আবার দেখান। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর আমন্ত্রণে যে এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা। নবাবের মিটিংয়ে তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে, এই বিষয়ে নবাবের বক্তব্য কি? আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল? আমার দেশ বন্ধ হয় নাই? সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে এসে মাইরা পুলিশে দেওয়া হয় নাই? কেন তারা এ নিয়ে প্রতিবাদ করে নাই? সেই নীরবতা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জানানো না? দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই? বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না, কিন্তু মালিক বইনে বসছেন।
তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায়, সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরেও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন? দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায়। প্রথম আলো, ডেইলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে? আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি, সেটাই পর্যালোচনা করি। এইখানে প্রথম আলো নিউজ করছে, এখানে যারা আমাদের গেলাইছে তাদের কোট করছে। দেখেন এডিটর সাহেব, দেখেন কে গেলাইছে, নামগুলো দেখান। মনে হচ্ছে সবাই আমাদের গেলাইছে যারা গেছিল, তাই না? আচ্ছা দেখেন, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু কি বলছিল এই প্রোগ্রামে, পুরোটাই শুনেন। আমি খোলামেলা ভাবে বলছি, প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি, ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ কি? যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না? কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন? বসেন, কথা বলেন। যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেন তাকে সরি বলবো না? কেন সেটা সমাধান করব না? আমরা যে জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি। মুজিবুর রহমান মঞ্জুর এই কথা আছে এখানে, লিখছে এই কথা, লিখে নাই। এটাই হইতেছে ন্যারেটিভ তৈরি। মুজিবুর রহমান মঞ্জুর কথা সাপ্রেস করছে, ঢাইকা দিছে, তার কণ্ঠস্বরকে ঢাইকা দিছে। নাগরিক কমিটির নাসির গেছিল, সকল ইসলামী দল গেছিল, তারা ভালো বক্তব্য দিছে, আমরা শুনছি কে কি বলছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু প্রথম আলোর মতির দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না। মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না, দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না? এডিটর সাহেব শোনান এটা। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমার ধারণা ওই কাউয়াকাদের কাউয়া সাউন্ড দেন, মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন। হ্যাঁ, আরো জোরে দেন। হয়েছে। আমার ধারণা ওই কাউয়া মইরা ভূত হইয়া মির্জা ফখরুলের কাঁধের চাপিছে, ওর বাসাত না, ওর কাঁধের চাপিছে। মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন, তাই না? ক্ষমতা যাবেন সে আশাত আছেন। আমরা বিজনেসে একটা অ্যানালাইসিস করি, ভুকা বলে, ভুকা, BUCA মানে জানেন না? আচ্ছা, ভুকা হইতেছে এটা মডেল আর কি। সেটা হইতেছে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে। ভুকা শব্দটা একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি। ভিতে হচ্ছে ভোলাটিলিটি, অস্থিতিশীলতা। ইউতে হইতেছে আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তা, ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা। সিতে হচ্ছে কমপ্লেক্সিটি, মানে জটিলতা, আমরা তো জানি। আর এতে হচ্ছে অ্যাম্বিগুইটি। এটার অ্যাম্বিগুইটির বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। তো যে কোনো বিজনেসে ভুকা অ্যানালাইসিসটা করতে হয়, তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না, দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না। এই ভুকা অ্যানালাইসিসটা ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, আনসার্টেন, কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস। দুনিয়ার কখন কোথায় কি ঘটে যাবে আর আপনার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দূরে সরে যাবে। হ্যাঁ, কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইসকনের নেতারে গ্রেপ্তার করি, তারপরে এটা মারপিট হবে, তারপরে খুনাখুনি হবে, কেস অন্যরকম হয়ে যাবে। আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনূসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে, বলি না? আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নদোষ হয়ে যাইতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলোর পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না। আমি প্রথম আলো, ডেইলি স্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমার দর্শকদের বলি, ভয় পাবেন না, দেশের সামনে সংকট আছে, কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায়। ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দল তাড়ায় নাই, ছাত্র জনতা তাড়াইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে। এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে। রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে
আমরা বন্ধক দেব না। নির্ভয়ে থাকেন। জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না। জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না। জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি, কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে, কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে। এই দেশে শুধু ভীরুরাই জন্মায় না, বীরেরাও জন্মায়। ভয় পাইবেন না, আখেরে আমরা বিজয়ী হব। ইনকিলাব জিন্দাবাদ।